এটা হলো একটা খুব কমন নিউরোলজিক্যাল ইমার্জেন্সি। সো আপনি যখন ইমার্জেন্সি ডিউটি করবেন বা আপনার চেম্বারে অনেক সময় পেশেন্ট স্ট্যাটাস নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। স্ট্যাটাসকে আমরা কখন বলি স্ট্যাটাস? একটা এপিলেপসি যখন নন স্টপ কন্টিনিউয়াস সিজার অর রিপিটেটিভ সিজার, ডিসক্রিট সিজার উইথ ইম্পেয়ার্ড কনসাসনেস ইন দ্য ইন্টারেক্টাল পিরিয়ড যখনই হবে তখন তাকে বলি আমরা জিটিসি, স্ট্যাটাস এপিলেপটিকাস। এবং এই ডিউরেশনটা ইউজুয়ালি 5 থেকে 30 মিনিট, বা অনেকে বলে 15 থেকে 30 মিনিট, বা 5 থেকে 30 মিনিট হচ্ছে যখন একটা সিজারের ডিউরেশন হবে তখন তাকে বলি আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস। এবং এক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টটা কীভাবে হবে? অবশ্যই স্ট্যাটাস এপিলেপটিকাসকে আপনাকে হসপিটালে ম্যানেজ করতে হবে এবং পেশেন্টকে প্রথমে আমি থরো নিউরোলজিক্যাল এক্সামিনেশন করার স্কোপ আমি পাবো না। র্যাপিড নিউরোলজিক্যাল এক্সামিনেশন করার পরে পেশেন্টকে আমি এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন মেনটেন করব এবং অবশ্যই 2টা আইভি চ্যানেল ওপেন করব। একটা আইভি চ্যানেলে আমরা পেশেন্টকে বেনজোডায়াজেপিন দিব। বেনজোডায়াজেপিন কিন্তু অনগোয়িং সিজারের জন্য চয়েস অফ ট্রিটমেন্ট। আর অ্যান্টি এপিলেপটিক ড্রাগস যেগুলো আমরা ব্যবহার করি এগুলো ইউজুয়ালি নেক্সট সিজারকে প্রিভেন্ট করে, কিন্তু অনগোয়িং সিজারকে কন্ট্রোল করার জন্য চয়েস অফ ড্রাগ কিন্তু অবশ্যই বেনজোডায়াজেপিন। এটা আমরা ডায়াজিপাম দিতে পারি অথবা লোরাজিপাম দিতে পারি। আমরা ডায়াজিপাম খুব অ্যাভেলেবল ড্রাগ আমাদের কাছে, এবং এক্ষেত্রে আমরা ডায়াজিপাম দিব। দেওয়ার পরে আমরা ওয়েট করব। যদি দেখা যাচ্ছে পেশেন্টের রেসপন্স না করে 1 থেকে 5 মিনিট, তাহলে আমরা নেক্সট আরেকটা ডোজ কিন্তু দিব বেনজোডায়াজেপিনের একটা আইভি চ্যানেলে। আরেকটা আইভি চ্যানেলে অবশ্যই আমরা একটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিব আইভি ফর্মে, আইদার ফসফেনাইটোয়াইন, ফেনাইটোয়াইন। এই 2টা ড্রাগই আমাদের দেশে আইভি ফর্মে পাওয়া যায়। ভ্যালপ্রিক অ্যাসিড বা লেভিটারিসিটাম, লেভিটারিসিটাম নতুন আসছে আইভি ফর্মে, কিন্তু ভ্যালপ্রিক অ্যাসিড এখন আমাদের দেশে আইভি ফর্ম নাই। সো আমরা ফসফেনাইটোয়াইন বা ফেনাইটোয়াইনকে আমরা ইউজ করব আইভিতে অন্য চ্যানেলে। এবং ফসফেনাইটোয়াইনগুলো ইউজুয়ালি আমরা 6 অ্যাম্পল, একটাতে 150 মিলিগ্রাম থাকে, ইউজুয়ালি 20 মিলিগ্রাম কেজি বডি ওয়েট হিসেবে আমরা 6 অ্যাম্পল অ্যাভারেজ দিয়ে থাকি। 6 অ্যাম্পল আমরা দিয়ে 100 বা 200 ml নর্মাল স্যালাইনের ভিতরে দিয়ে আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে পেশেন্টকে দেওয়ার চেষ্টা করব ফসফেনাইটোয়াইন অর ফেনাইটোয়াইন। এরপরে আমরা পেশেন্টকে এখন তার মেটাবলিক প্যারামিটার্সগুলো পাঠাবো, ইনক্লুডিং সেরাম ইলেকট্রোলাইট, সিবিসি, ব্লাড সুগার, এগুলো আমরা সেন্ড করব। এবং এরপরেও যদি পেশেন্টের কন্ট্রোল না হয় সিজার, তাহলে সেক্ষেত্রে আমরা আবারও সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে আবারও ফেনাইটোয়াইন বা ফসফেনাইটোয়াইন আমরা আবার রিপিট করতে পারি। এবং পেশেন্টকে কন্টিনিউয়াস ব্লাড প্রেশার, কার্ডিয়াক মনিটরে রাখবো। এরপরেও যদি পেশেন্টের কন্ট্রোল না হয় সেক্ষেত্রে তাকে আমরা রিফ্র্যাক্টরি স্ট্যাটাস এপিলেপটিকাস হিসাবে আইডেন্টিফাই করব এবং পেশেন্টকে আমরা আইদার মিডাজোলাম, প্রোপোফল অথবা ফেনোবারবিটাল, এই 3টে ড্রাগে রাখতে পারি যে কোনো একটাতে। এবং অবশ্যই এই সমস্ত পেশেন্টগুলোকে আমরা আইসিইউতে রেফার করব। সো আমাদেরকে জানতে হবে আমরা কোন পর্যন্ত পেশেন্টকে ডিল করব, কখন আমরা রেফার করব। প্রেগনেন্সি অ্যান্ড এপিলেপসি খুব ইম্পর্টেন্ট ইস্যু। একটা ফিমেল পেশেন্ট যদি রিপ্রোডাক্টিভ এজে আসে, রিপ্রোডাক্টিভ এজে আসলে কিছু ড্রাগ আমরা ইউজ করব না, কারণ এগুলো কন্ট্রাসেপটিভ ফেলু থাকে অনেক বেশি, যেমন কার্বামাজেপিন, ফেনাইটোয়াইন, বারবিচুরেটস, ল্যামোট্রিজিন, টপিরামিড। এইগুলো কিন্তু খুব বেশি পরিমাণে কন্ট্রাসেপটিভ ফেলু করতে পারে, কারণ এটা হলো এনজাইম ইন্ডিউসার। সো এই ক্ষেত্রে আমরা ভ্যালপ্রিক অ্যাসিড ইউজ করতে পারি যদি পেশেন্ট কনসিভ না করতে চায়। কিন্তু যদি একটা পেশেন্ট কনসিভ করে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু ড্রাগ চয়েস করা যাবে না, এবং কিছু ড্রাগ আমরা চয়েস করব। আমরা মনে রাখি এইভাবে: CLN, কার্বামাজেপিন, ল্যামোট্রিজিন, লেভিটারিসিটাম অথবা অক্সকার্বামাজেপিন। এই ড্রাগগুলো শুধুমাত্র আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারি। তবে আমরা চেষ্টা করব প্রেগনেন্সিতে সিজারকে রিস্ক বেনিফিট দেখব। যদি পেশেন্ট দেখা যাচ্ছে তার সিজারের রেটটা বেশি বা মনে হচ্ছে যে রিস্ক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই যে প্রিভিয়াসলি যে ড্রাগ পাচ্ছিল সেটাকে আমরা রাখতে পারি, মানে যদি রিস্ক বেনিফিট এসে দেখে আমরা। কিন্তু আমাদের চেষ্টা করব আমরা এই CLL, এই 4টা ড্রাগে রাখার জন্য, এবং যতদূর সম্ভব চেষ্টা করব আমরা প্রেগনেন্সির সময় মনোথেরাপিতে থাকার জন্য। ভার্টাইগো or dizziness, খুব কমন presentation in neurology is vertigo or dizziness. What is vertigo?
Vertigo actually is an illusion of self or environmental rotatory movement, which implies the asymmetrical vestibular input. দুইটা ভেস্টিবুলার পাথওয়ে যে কোনো এক পাশে যদি অ্যাসিমেট্রি থাকে তখন একটা ইলিউশন কাজ করে আমাদের ভিতরে যে আমি ঘুরতেছি অথবা এনভায়রনমেন্ট ঘুরতেছে। এই ফিলিংসটাকে বলি আমরা ভার্টাইগো। ভার্টাইগোকে আমরা দুই ভাগে ভাগ করি, এক সেন্ট্রাল ভার্টাইগো আর পেরিফেরাল ভার্টাইগো। সেন্ট্রাল ভার্টাইগোর কমন কজেস ভিতরে আছে যেমন ডিমাইলিটিং ডিজিজ, স্পেশালি MS অ্যাডেম, এনি পোস্টেরিয়র ফসা টিউমার, স্পেশালি সিপি অ্যাঙ্গেল টিউমার, মাইগ্রেন স্পেশালি আমরা বলি যে ভার্টিজিনাস মাইগ্রেন অথবা ভেস্টিবুলার মাইগ্রেন, ইভেন ক্লাসিক্যাল মাইগ্রেনেও অনেক সময় পেশেন্ট ভার্টাইগো নিয়ে কমপ্লেন করতে পারে। ভার্টিবো ব্যাজিলার ইনসাফিসিয়েন্সি যেটা আমাদের রিকারেন্ট TIA করতে পারে, সেক্ষেত্রেও পেশেন্ট ভার্টাইগো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। আর পেরিফেরাল কজের ভিতরে মোস্ট কমন কজ হচ্ছে BPPV, বিনয়েন প্যারোক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, ভেস্টিবুলার নিউরোনাইটিস, মেনিয়ার্স ডিজিজ, বিভিন্ন ইনফেকশনের কারণেও ভার্টাইগো হতে পারে, ট্রমা এবং সাম ড্রাগস স্পেশালি স্টেপ্টোমাইসিন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটাও কিন্তু ভার্টাইগোর একটা অন্যতম কারণ। একটা ইয়াং এজে সবচেয়ে মোস্ট কমন কজ অফ ভার্টাইগো অর ডিজিনেস ইজ অ্যাংজাইটি। আর ওল্ডার এজ গ্রুপে মোস্ট কমন কজ অফ ভার্টাইগো ইজ ভার্টিব্রোব্যাজিলার ইনসাফিসিয়েন্সি কজিং রিকারেন্ট TI। তো ভার্টাইগো নিয়ে আসলে একটা পেশেন্ট অবশ্যই আমাদের ক্ষেত্রে আগের মতো রেড ফ্ল্যাগ সাইন আছে কিনা, দ্যাট মিনস সেন্ট্রাল কজগুলো আছে কিনা সেটা আমরা আগে এক্সক্লুড করব, তারপরে আমরা পেশেন্টকে ডায়াগনোসিস করে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিব। তো সেন্ট্রাল কজগুলোকে আমরা এক্সক্লুড করতে পারি কিভাবে? এক, সেন্ট্রাল ভার্টাইগোগুলি ইউজুয়ালি মাইল্ড টু মডারেট, পারসিস্টেন্ট, স্লোলি প্রোগ্রেসিভ। আর পেরিফেরাল ভার্টাইগো ইউজুয়ালি এপিসোডিক এবং এটা মডারেট টু সিভিয়ার উইথ অ্যাসোসিয়েটেড নর্সিয়া, ভমিটিং থাকতে পারে, সাথে টিনিটাস থাকতে পারে অথবা ডেফনেস থাকতে পারে ইন কেস অফ পেরিফেরাল ভার্টাইগো। বাট সেন্ট্রাল ভার্টাইগো ইউজুয়ালি মাইল্ড টু মডারেট, পারসিস্টেন্ট, স্লোলি প্রোগ্রেসিভ এবং এর সাথে এক্সট্রা কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট থাকতে পারে। যদি দেখা যাচ্ছে পেশেন্টের সিপি অ্যাঙ্গেল টিউমার থাকে, তার সেরিবেলার ডিসফাংশন থাকতে পারে, সাথে পেশেন্টের ফেশিয়াল নার্ভ পলসে থাকতে পারে, আদার ক্রেনিয়াল নার্ভ পলসে থাকতে পারে। সো আদার নিউরোলজিক্যাল ডেফিসিট যখন থাকবে তখন অবশ্যই এটাকে আমরা সেন্ট্রাল ভার্টাইগো বলবো। আর যদি নিউরোলজিক্যাল ডেফিসিট না থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে পেরিফেরাল ভার্টাইগো হিসাবে আইডেন্টিফাই করব। কিছু হাই রিস্ক ফ্যাক্টর যেমন ওল্ড এজ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, এগুলো নিয়ে যদি একটা পেশেন্ট আসে অবশ্যই আমাদের সেন্ট্রাল ভার্টাইগোকে আগে আমরা চিন্তা করব এবং এক্ষেত্রে আমরা আর্জেন্টলি ইমেজিং করব। এবং এক্ষেত্রে ভার্টাইগোর ইভালুয়েশনের ইমেজিংয়ের বেস্ট চয়েস হচ্ছে অবশ্যই MRI অফ দ্য ব্রেন, কারণ কোনো টিউমার বা পোস্টিরিয়র ফসাতে কোনো টিউমার বা পোস্টিরিয়র ইনফ্রাটেন্ট্রাল কোনো স্ট্রোক বা হিমোরেজ যদি দেখতে চায় সেক্ষেত্রে MRI ইজ বেস্ট, অথবা কোনো ডিমাইলিটিং ডিজিজ সেটাও কিন্তু MRIতে ভালো বোঝা যায়। সো আমরা যদি ভার্টাইগো আমাদের সেন্ট্রাল কজ মনে হয় আমরা ফার্স্টলে MRI করার চেষ্টা করব। পেরিফেরাল এবং সেন্ট্রাল উভয় ভার্টাইগোতেই নিস্টেগমাস থাকতে পারে এবং এই নিস্টেগমাসটা আমরা পার্থক্য করতে পারি এভাবে যে সেন্ট্রাল ভার্টাইগোর নিস্টেগমাসটা ভিজুয়াল যদি আমি ফিক্সেশন করি তাহলে সেটা রিমুভ হবে না, এবং আমি যদি বারবার পেশেন্টকে ম্যানুভার করতে থাকি তাহলে সেন্ট্রাল ভার্টাইগোর নিস্টেগমাসটা পারসিস্ট করবে, বাট পেরিফেরাল ভার্টাইগোর নিস্টেগমাসটা আমি যদি বারবার ম্যানুভার করি সেটা চলে যাবে, ফ্যাটিগেবল। ভার্টাইগোর ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? আমরা প্রথমে বললাম যে সেন্ট্রাল ভার্টাইগোকে আপনি ইমেজিং করে তাকে আলাদা করবেন। পেরিফেরাল ভার্টাইগোর ম্যানেজমেন্টে আমরা করব কিছু কমন ড্রাগ আছে, যেমন অ্যান্টিহিস্টামিনের ভিতরে মেক্লিজিন, ডাইমেনহাইডামিন, প্রোমিথাজিন, ইভেন বেনজোডায়াজাপিন এবং SSRI স্পেশালি ফর অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য আমরা ইউজ করতে পারি, এবং ফিজিক্যাল থেরাপি ফর BPPV, এটাকে বলে আমরা রিপোজিশনিং ম্যানুভার, সেটা আমরা করতে পারি BPPতে। আমরা একটা ভিডিও দেখব BPPতে আমরা যে রিপোজিশনিং ম্যানুভার করি, সাধারণত এপ্লিস ম্যানুভার করি, সেটা আমরা দেখাবো ভিডিওতে। মেনিয়াস ডিজিজগুলো পেশেন্ট ইউজুয়ালি একটা ট্রায়াড থাকে, যেমন পেশেন্টের ভার্টাইগোর সাথে টিনিটাস এবং ডেফনেস থাকে, তখন তাকে বলি আমরা মেনিয়াস ডিজিজ।
এক্ষেত্রে চয়েস অফ ড্রাগ হচ্ছে ডায়ুরেটিক্স অথবা লো সোডিয়াম ডায়েট। যদি পেশেন্টের মাইগ্রেন হয় তাহলে তাকে অ্যান্টিমাইগ্রেনাস ট্রিটমেন্ট আর ভার্টিগোতে কাজ করবে। এবং ভেস্টিবুলার নিউরাইটিস এটা খুব বেশি কমন না, তারপর আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে পেতে পারি। সেক্ষেত্রে একটা পেশেন্টের প্রিভিয়াসলি একটা ভাইরাল ইনফেকশন হিস্ট্রি থাকতে পারে এবং পরবর্তীতে পেশেন্ট ভার্টিগো এবং টিনিটাস নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এক্ষেত্রে চয়েস অফ ড্রাগ অবশ্যই মিথাইলপ্রেডনিসোলোন। এটা একটা এপ্লিস ম্যানুভারের একটা আপনার ফ্লো। এখন আমরা একটা ভিডিও দেখব এপ্লিস ম্যানুভারের। তো মানে এপ্লিস ম্যানুভার করার আগে আমরা ইউজুয়ালি পেশেন্টকে হলপাইক ম্যানুভার দিয়ে ডায়াগনোসিস করার চেষ্টা করি পেশেন্টের ভার্টিগোটা কোন সাইডে হয়। যদি পেশেন্টের ভার্টিগো রাইট সাইডে হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে এইভাবে এপ্লিস ম্যানুভারটা করি। প্রথমে তাকে রাইট সাইডে এভাবে শোয়ানোর চেষ্টা করব, এরপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে রাইট সাইডে। এখান থেকে ঠিক অপোজিট সাইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রাখবো 45 সেকেন্ড। এরপরে আমরা আরও পেশেন্টকে ঘাড়টা ঘুরিয়ে দিব, এটাও 45 সেকেন্ড রাখবো। এরপর পেশেন্টটাকে আরও আমরা একদম টোটালি ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে পেশেন্টকে আমরা একদম পায়ের দিকে তাকাতে বলবো, একদম নিচের দিকে তাকাতে বলবো। এবং প্রত্যেকটা স্টেপ আমরা 40 to 45 সেকেন্ড রাখবো এবং এরপরে পেশেন্টকে ঠিক ওই পজিশনে আমি পেশেন্টকে উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করব। যদি পেশেন্টের রাইট সাইডে প্রথমে হলপাইক দিয়ে আমি ডায়াগনোসিস করতে রাইট সাইডে ভার্টিগো হয়, যদি লেফট সাইডে ভার্টিগো হয় ঠিক এই প্রসিডিউরটা ঠিক উল্টাটাই হবে। ম্যানেজমেন্ট অফ স্ট্রোক। স্ট্রোক is one of the most common neurological disease you will face both in general practice also in hospital emergency. তো স্ট্রোক ডায়াগনোসিস করতে জন্য আমরা প্রথমত ডায়াগনোসিসের অবশ্যই সব পেশেন্টকে আসলে আমরা সিটি স্ক্যান করব। উইদাউট এনি সিটি স্ক্যান কোনো পেশেন্টকে আমরা স্ট্রোকের ট্রিটমেন্ট দিব না। আপনাকে যতই ক্লিনিক্যালি মনে হয় যে এটা ইসকেমিক স্ট্রোক বা এটা হিমোরেজিক স্ট্রোক না, এটা আপনি কখনো ক্লিনিক্যালি বলতে পারবেন না নির্দ্বিধায়। সো সিটি স্ক্যান ছাড়া কোনো পেশেন্টকে স্ট্রোকের চিকিৎসা করাটা হবে একটা ক্রাইম এবং অল পেশেন্টস শুড আন্ডারগান সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। এর সাথে আমরা অ্যাসোসিয়েটেড আদার ইনভেস্টিগেশনগুলো করতে পারি তার রিস্ক ফ্যাক্টর আছে কিনা দেখার জন্য। তো আমরা কিছু সিটি স্ক্যান দেখব স্ট্রোকের। যেমন এই একটা পেশেন্ট আসছিল আমাদের কাছে, সাডেন হেডেক নিয়ে আসছিল, সাথে ভমিটিং ছিল এবং লেফট সাইডের উইকনেস ছিল। সিটি স্ক্যান করার পর দেখা গেছে তার একটা হাইপারডেন্স লেশন আছে, ফ্রন্টো প্যারাটাল লোবে একটা হাইপারডেন্স লেশন। এটা হলো একটা ইন্টারসেরিব্রাল হিমোরেজ বা হিমোরেজিক স্ট্রোক। এটাও একটা পেশেন্টের সিটি স্ক্যান, যেটা যেখানে আমরা হাইপারডেন্স লেশন ইন দ্য ক্যাপসুলো গ্যাংগ্লিওনিক রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি একটা হাইপারডেন্স লেশন। এটা একটা হিমোরেজিক স্ট্রোক বা ইন্টারসেরিব্রাল হিমোরেজ। এটা একটা এটা একটা ইন্টারভেন্ট্রিকুলার হিমোরেজের সিটি স্ক্যান। এই সিটি স্ক্যানটা দেখে অনেকের কনফিউশন হতে পারে এটা হিমোরেজ কিনা। একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এই হাইপার ডেন্সিটিটা অনেকটা বোনস লাইক ডেন্সিটি, কিন্তু আগে সিটি স্ক্যানে খেয়াল করে দেখবেন যে এই হাইপার ডেন্সিটি কিন্তু বোনস লাইক ডেন্সিটির মতো না, কিন্তু এই হাইপার ডেন্সিটি অনেকটা বোনস লাইক ডেন্সিটি এবং এর পেরিলেশনাল কোনো ইডেমা বা পেরিলেশনাল হাইপোডেন্সিটি নাই। সো এটা একটা হিমোরেজ না, এটাকে বলি আমরা ক্যালসিফিকেশন। অনেক সময় নর্মালি কিছু ক্যালসিফিকেশন নর্মাল সাইডে থাকতে পারে, যেমন কর্ড প্লেক্সাসে থাকতে পারে, বেজাল গ্যাংলিয়াতে থাকতে পারে। আবার কিছু কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনেও কিন্তু এরকম ক্যালসিফিকেশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসতে পারে। সো এটা দেখলেই যে আমরা মনে করবো যে হিমোরেজিক স্ট্রোক সেটা কিন্তু না, আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। এটা একটা হিমোরেজিক স্ট্রোকের সিটি স্ক্যান, যেখানে দেখা যাচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস, স্পেশালি ইন্টারহেমিসফেরিক ফিশার, সিলভিয়ান ফিশার, এই সমস্ত জায়গায় পেরিমেজেনসেফালিক বিভিন্ন সিস্টার্ন, এই সমস্ত জায়গায় হাইপার ডেন্সিটি দেখা যাচ্ছে। এটাকে বলে আমরা সাব অ্যারাকনয়েড হিমোরেজ।
ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট উইথ সাডেন সিভিয়ার হেডেক, আমরা যখন হেডেকের দেখছিলাম যে এটা ঠান্ডা ক্লাব হেডেক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে সাবঅ্যাকুয়েট হিমোরেজ। এটা একটা ট্রমাটিক পেশেন্টের হিস্ট্রি, ট্রমাটিক পেশেন্টের সিটি স্ক্যান, যার একটা ট্রমার হিস্ট্রি ছিল। এখানে আমরা দেখছি যে একটা কনকেভো কনভেক্স হাইপার ডেন্সিটি, এটাকে বলি আমরা সাবডুরাল হেমাটোমা। আর যখন বাইকনভেক্স হাইপার ডেন্সিটি থাকে তখন তাকে বলি আমরা এপিডুরাল বা এক্সট্রাডুরাল হেমাটোমা। এটাও একটা দুইটা হচ্ছে সাবডুরাল হেমাটোমা, দুইটা সিটি স্ক্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিটি স্ক্যানে যেখানে লেফট এমসিএ টেরিটরিতে একটা হাইপোডেন্সিটি, লেফট এমসিএ টেরিটরি হাইপোডেন্সিটি, এটা এমসিএ টেরিটরি ইনফাকশন। আর এখানে রাইট এসিএ টেরিটরিতে হাইপোডেন্সিটি, এটাও একটা এসিএ টেরিটরিতে ইনফাকশন। এখানে আমরা দেখছি যে পিসিএ টেরিটরিতে একটা হাইপোডেন্সিটি, এটা পিসিএ টেরিটরিতে ইনফাকশন। এরকম অনেকগুলো র্যান্ডম সিটি স্ক্যান আছে, সেটা আমরা দেখবেন যে সিটি স্ক্যানগুলোতে বিভিন্ন ইনফাকশন, অনেকগুলো ইনফাকশনের সিটি স্ক্যান আছে, হিমোরেজের সিটি স্ক্যান আছে, এগুলো আপনারা দেখবেন। এবং যত সিটি স্ক্যান দেখবেন আপনার ক্লিনিক্যাল আই তত শার্প হবে এবং আপনি খুব প্রম্পটলি ডায়াগনোসিস করতে পারবেন। এটা একটা লার্জ এমসিএ টেরিটরি ইনফাকশন, লেফট সাইডেড। এটা একটা ইন্টারসেরিব্রাল হিমোরেজ, অথবা আপনি এখানে এটা কিন্তু ইন্টারসেরিব্রাল হিমোরেজ না বলে এটা বেটার হচ্ছে, এটা হচ্ছে হিমোরেজিক ইনফাক্ট, একটা ইনফাকশনের ভিতরে হিমোরেজ। এগুলো বিভিন্ন সাবঅ্যাকুয়েট হিমোরেজের সিটি স্ক্যান, এটা আপনারা দেখতে পারেন বিভিন্ন, আপনাদের ক্লিনিক্যাল আইগুলো শার্প হবে, যে সিটি স্ক্যানগুলো দেখতে পারেন। এটা আপনি দেখবেন একটু ভালো করে। এই সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে একটা হাইপার ডেন্স একটা শ্যাডো আছে, হাইপার ডেন্স খুব, এবং সাথে কিছু ভেসেল মার্কিংগুলো প্রমিনেন্ট। এটা একটা কন্ট্রাস্ট সিটি স্ক্যান, যেখানে একটা হাইপার ডেন্স বা কন্ট্রাস্ট ইনহ্যান্সিং লেশন আছে এবং যেটা মেনিনজেস থেকে উঠছে। এটা আসলে হিমোরেজ না বা ইনফাকশন না, এটা হচ্ছে মেনিনজিওম, একটা টিউমার। এটা হলো মাল্টিপল হাইপার ডেন্সিটি ইনভলভিং ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেন bilaterally, but no perilation on edema, and the density is just bones like density, so it is a case of calcification, not hemorrhage. আমরা একটা স্ট্রোকের পেশেন্ট আসলে কিভাবে ম্যানেজ করব, এক্ষেত্রে ইসকেমিক স্ট্রোক যদি আসে পেশেন্টকে আমরা অ্যাসপ্রিন অথবা ক্লোপিডোগ্রেল যে কোনো একটা দিব। আমরা অ্যাসপ্রিন হচ্ছে কস্ট ইফেক্টিভ, সো যদি গরিব পেশেন্ট থাকে বা অ্যাফোর্ড না করতে পারে সেটা অ্যাসপ্রিন দিতে পারি, বাট ক্লোপিডোগ্রেল ইফিকেসি কিন্তু বেটার। কিন্তু আমরা ইউজুয়ালি আন্ডারলাইন কোনো হার্ট ডিজিজ না থাকলে আমরা ডবল অ্যান্টিপ্লেটেডে যাব না, শুধু স্ট্রোকের জন্যই আমরা একটা অ্যান্টিপ্লেটেডে যাবো, আইদার অ্যাসপ্রিন অথবা ক্লোপিডোগ্রেল। আমরা রোসুভাস্ট্যাটিন বা অ্যাটোভাস্ট্যাটিন আমরা দিতে পারি 10 মিলিগ্রাম অথবা অ্যাটোভাস্ট্যাটিন 20 মিলিগ্রাম। আমরা পেশেন্টের অ্যান্টিহাইপারটেসিভ দিব, আমরা পরে ডিসকাস করবো কখন আমরা অ্যান্টিহাইপারটেসিভ দিব। আমরা ভিনফোসিডিন দিতে পারি যদি পেশেন্টের কিছু কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা ভিনফোসিডিন সেরিবাস নামে পাওয়া যায়, এটা একটা করে 3 বার আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস দিতে পারি। অ্যান্টি আলসারেন্ট দিব এবং একটা ভিটামিন আমরা দিতে পারি, আইদার B1B6 অথবা একটা মাল্টিভিটামিন আমরা দিতে পারি। তবে কমন কিছু অ্যাডভাইস আমরা করবো, পেশেন্টকে রেগুলারলি ফিজিওথেরাপি নিবে, আর কিছু কমন যে সমস্ত অ্যাডভাইস আছে সেগুলো আমরা দিতে পারি। হিমোরেজিক স্ট্রোক পেশেন্ট, হিমোরেজিক স্ট্রোকের পেশেন্টগুলোর ম্যানেজমেন্ট অনেকটাই ইসকেমিক স্ট্রোকের মতো, কিন্তু কিছু এক্সট্রা ম্যানেজমেন্ট আছে এখানে এবং কিছু আমরা ম্যানেজমেন্ট আমরা এখানে অফ রাখবো, যেখানে আমরা হিমোরেজিক স্ট্রোকে কখনো অ্যান্টিপ্লেটেড ড্রাগ দিব না। এক্ষেত্রে পেশেন্ট যদি খারাপ থাকে, পেশেন্ট যদি ওরাল ফিডিং না করতে পারে, তার ওরাল ফিড এনশিওর করার জন্য আমরা তাকে রাইল স্টিপ দিব এবং 200 ml লিকুইড ডায়েট 2 আওয়ারলি টোটাল 10 ফিট ডেইলি আমরা দিব। সাথে আমরা একটা নর্মাল সেন রাখতে পারি 1000 ml, এবং পেশেন্ট রেজড আইসিপি থাকলে আমরা ম্যানিটল দিতে পারি, ইউজুয়ালি 3 দিন আমরা ম্যানিটল দিতে পারি। ডেক্সামিথাসোনের খুব বেশি রোল নাই এখানে, প্লাস মাইনাস আপনি দিতে পারেন নাও দিতে পারেন। নিমোডিপিন আমরা দিতে পারি যদি পেশেন্টের তার ভেন্ট্রিকুলার এক্সটেনশন থাকে বা সাবআর্টারি এক্সটেনশন থাকে, সেক্ষেত্রে আমরা নিমোডিপিন দিতে পারি 21 দিনের জন্য।
এখানে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ দিব। চয়েস অফ ড্রাগ হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ, এখানে এসি ইনহিবিটর বা এআরবি অথবা কম্বাইন এসি ইনহিবিটর এআরবির সাথে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। অ্যাটোভাস্টাটিন দিব 10 to 20 মিলিগ্রাম। এবং যদি পেশেন্টের কর্টিক্যাল হিমোরেজ থাকে এবং রিস্ক থাকে বেশি কনভালশনের সিজারের, সেক্ষেত্রে আমরা ডাইফিডান দিতে পারি বা ফিনাটাইন দিতে পারি প্রোফাইলেকটিক হিসাবে। এবং একটা অ্যান্টি আলসারেন্ট রাখবো এবং জেনারেল কেয়ার, বাউল ব্লাডার কেয়ার, চেঞ্জ অফ পোশ্চার, আই কেয়ার, যেটা ইসকেমিক স্ট্রোকে যেমন হিমোরেজিক স্ট্রোকে তেমন। সাব অ্যারাকনয়েড হেমোরেজের পেশেন্টের ম্যানেজমেন্ট অনেকটাই সেম অফ হিমোরেজিক স্ট্রোক, কিন্তু এখানে ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সাব অ্যারাকনয়েড স্পেসে যে ব্লাড ভেসেলগুলো থাকে, যখন ব্লাডটা সাব অ্যারাকনয়েড স্পেসে থাকে তখন দেখা যায় ভেজোস্পাজম হয়। সো ভেজোস্পাজমকে প্রিভেন্ট করার জন্য আমরা পেশেন্টকে একটু ওভার হাইড্রেশন রাখার চেষ্টা করি, যেটা আমরা হিমোরেজিক স্ট্রোকে ইউজুয়ালি করার চেষ্টা করি না, কিন্তু সাব অ্যারাকনয়েড হেমোরেজের পেশেন্টকে আমরা একটু ওভার হাইড্রেট রাখার চেষ্টা করি। আর সেম ম্যানেজমেন্ট, কিন্তু এক্ষেত্রে এক্সট্রাভাবে আমরা একটা আর্জেন্টলি সিটি এনজিওগ্রাম অথবা এমআর এনজিওগ্রাম করে দেখব কোনো অ্যানিরিজম আছে কিনা। যদি অ্যানিরিজম থাকে তাহলে অবশ্যই পেশেন্টকে আমরা আর্লি রিফার করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কয়েলিং আর ক্লিপিংয়ের জন্য। ইলিভেটেড আইসিপির অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট, এটা আমরা সবাই জানি, আপনারা একটু দেখবেন ইলিভেটেড আইসিপি আসলে আমরা কীভাবে ম্যানেজ করব। রিসেন্ট আপডেট ম্যানেজমেন্ট অফ ইসকেমিক স্ট্রোক, এটা নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে, স্পেশালি আমাদের দেশে। যদিও এটা আমাদের দেশে অনেক পরে শুরু হয়েছে, কিন্তু বাইরের কান্ট্রিতে অনেক আগে থেকে এটা শুরু হয়েছে, যে আইভিআরটিপিএটা এখন আমাদের দেশে শুরু হয়েছে। অনেকগুলো হসপিটালে, স্পেশালি আমাদের নিউরোসায়েন্স হাসপাতালে আইভিআরটিপি স্টার্ট করা হয়েছে। যদি পেশেন্ট উইদিন 4.5 আওয়ার্সের ভিতরে আসে, অবশ্যই যদি পেশেন্টের কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে অবশ্যই পেশেন্টকে ইনভেরিয়েবলি আমরা আইভিআরটিপি দিব। তবে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদিন 4.5 আওয়ার্স আসলে কেবল আমি পেশেন্টদেরকে আইভিআরটিপি দিতে পারি। এক্ষেত্রে পেশেন্টের কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে, যেমন পেশেন্টের যদি কোনো হিমোরেজিক টেন্ডেন্সি থাকে বা রিসেন্ট হিমোরেজিক স্ট্রোকের কোনো হিস্ট্রি থাকে এবং পেশেন্ট যদি হাই বিপি থাকে মোর দ্যান 185 বা 110, সেক্ষেত্রে আমরা আইভিআরটিপিটাকে হোল্ড রাখতে পারি। তবে যদি বিপি কন্ট্রোল করে আমি আমার পেশেন্টকে দিতে পারি। তাই মানে কিছু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন না থাকলে অবশ্যই সব পেশেন্টকে আমরা আইভিআরটিপি দিব। এখন এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু যে স্ট্রোক অ্যান্ড হাইপারটেনশন কীভাবে আমরা ম্যানেজ করব। প্রথমে আসি আমরা ইসকেমিক স্ট্রোকে। ইসকেমিক স্ট্রোকের পেশেন্ট হাইপারটেনশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করলে আমরা খেয়াল করব প্রথমে যে পেশেন্ট এলিজিবল ফর থ্রোম্বোলাইসিস কিনা। পেশেন্ট যদি থ্রোম্বোলাইসিসে এলিজিবল হয়, সেক্ষেত্রে আমরা বিপি 185 বা 110-এর নিচে রাখার চেষ্টা করব। এর বেশি থাকলে অবশ্যই আমরা পেশেন্টকে বিপি কমানোর জন্য আইভি ড্রাগ ইউজ করব। সেকেন্ড ক্যাটাগরি, পেশেন্ট নট এলিজিবল ফর থ্রোম্বোলাইসিস, হয়তো অনেক পরে আসছে অথবা কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে, কিন্তু আগে থেকে হাইপারটেনসিভও না। সেক্ষেত্রে আমরা বিপি 220 বা 120 পর্যন্ত কিন্তু আমরা অ্যালাউ করতে পারি। যদি পেশেন্টের সাথে কোনো হার্ট ফেলিউর, অ্যাওরটিক ডিসেশন, আইএসডি, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, অ্যাকুট রেনাল ফেলিউর এগুলো যদি না থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের মানে বিপিকে 220 বা 120 পর্যন্ত অ্যালাউ করতে পারি। কারণ কিছু রিয়াকশনের হাইপারটেনশন ডেভেলপ করে ইসকেমিক স্ট্রোক বা হিমোরেজিক স্ট্রোকে। সো সেক্ষেত্রে আমরা বিপি যদি কমিয়ে ফেলি তাহলে হাইপোপারফিউশন হয়ে ইনফেকশনের যে এরিয়াটা আরও বড় হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে আমরা বিপিকে 220 বা 120 পর্যন্ত অ্যালাউ করতে পারি ফার্স্ট উইক পর্যন্ত, কিন্তু এরপরে অবশ্যই পেশেন্টকে আমরা বিপি কমানোর চেষ্টা করব। যদি পেশেন্টের আগে থেকে নন হাইপারটেনসিভ থাকে তাহলেও সেক্ষেত্রে আমরা 220 বা 120 পর্যন্ত অ্যালাউ করতে পারি ফার্স্ট 24 আওয়ার্স, কিন্তু তারপরে পেশেন্টকে অবশ্যই আগে যে ইউজুয়াল মেডিকেশন পাচ্ছিল সেগুলো আমরা কন্টিনিউ করব। তাহলে এখানে আমাদের ইসকেমিক স্ট্রোকের মুদ্রা কথা হলো, যদি থ্রোম্বোলাইসিসের এলিজিবল হয় তাহলে সেটাকে আমরা 185 বা 110-এর নিচে রাখার চেষ্টা করব। যদি থ্রোম্বোলাইসিস এলিজিবল না বাট প্রিভিয়াসলি নট হাইপারটেনসিভ, 220 বা 120 পর্যন্ত আমরা ফার্স্ট উইক পর্যন্ত রাখতে পারি। আর যদি আগে থেকে নন হাইপারটেনসিভ হয় তাহলে 220 বা 120 পর্যন্ত আমরা প্রথম 24 আওয়ার্স মধ্যে রাখতে পারি, তারপর আমরা বিপিটা কমাবো। বাট ইন্টারসিরেব্রাল হিমোরেজ বা সাব অ্যারাকনয়েড হিমোরেজের ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে স্ট্র্যাটেজিটা আলাদা। কারণ যদি বিপি বেশি থাকে তাহলে কিন্তু হিমোরেজের চান্স আরও বেশি বেড়ে যাবে। সো এক্ষেত্রে আমরা বিপিটাকে কমানোর চেষ্টা করব, তবে বেশি কমাবো না, আমরা 140 বা 190 আপার নর্মাল লিমিটে রাখার চেষ্টা করব বাই আইদার ওরাল ড্রাগস
or maybe IV drugs, but oral drugs is safe.